বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। এবার সরাসরি মোসাদের সদর দপ্তরে ইরানের হামলা। এখন পর্যন্ত মুখ খুলেনি ইসরায়েল। ক্ষয়ক্ষতি নিয়ে মেলেনি নিশ্চিত কোনো তথ্য। সৌদির মার্কিন দূতাবাসে হামলা নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য। এক স্থানে হামলা চালায় পরপর দুটি ড্রোন। ক্ষতিগ্রস্ত হয়েছে সিআইএর স্টেশনও। একের পর এক মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত করছে ইরান। এবার মিলল F-16 যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ। তাসনিম নিউজের প্রতিবেদন। মার্কিন যুদ্ধ বিমানের ক্রুর সন্ধানে প্রতিযোগিতায় ইরান যুক্তরাষ্ট্র। তেহরানে মার্কিন বিশেষ সেনাদের অভিযান। পাইলটের খোঁজে খামেনি প্রশাসনের পুরস্কার ঘোষণা। এবার কুয়েতের পানি শোধনাগারে ভয়াবহ হামলা। একে অপরকে দুষছে ইসরায়েল ইরান। অমানবিক আখ্যা দিয়ে আইআরজিসির নিন্দা। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরকে লক্ষ্য করে একটি নির্ভুল হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ। ইরানের সামরিক সূত্রগুলো জানিয়েছে এটি ছিল একটি পরিকল্পিত এবং লক্ষ্যভিত্তিক অভিযান, যেখানে গুরুত্বপূর্ণ একটি গোয়েন্দা স্থাপনাকে নিশানা করা হয়। হামলাটি ইসরায়েলের শহর তেল আবিবে হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে এখন পর্যন্ত এই হামলার কোনো স্বাধীন বা নিরপেক্ষ নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়ে স্পষ্ট কিছুই জানা যায়নি। এ নিয়ে অবশ্য ইসরায়েলও মুখ খোলেনি। যুদ্ধের ময়দানে মার্কিন বাহিনী অনেকটা খেই হারিয়ে ফেলছে। ওয়াশিংটনের অত্যাধুনিক দুটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে তেহরান। এরপর থেকে সংঘাতময় পরিস্থিতি যেন আরো উত্তপ্ত হয়ে উঠেছে। ঘড়ির কাঁটায় 3 মার্চ রাত 1:30 সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে চালানো হয় ভয়াবহ ড্রোন হামলা। মার্কিন কর্মকর্তাদের দাবি, একটি ইরানি ড্রোন রিয়াদের কূটনৈতিক এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা ফাঁকি দিয়ে মার্কিন দূতাবাসের কমপ্লেক্সে আঘাত হানে। এর 1 মিনিটের মধ্যেই আরেকটি ড্রোন প্রথমটির তৈরি করা গর্ত দিয়ে ভেতরে ঢুকে বিস্ফোরণ ঘটায়। রাতের এই হামলায় দূতাবাসের একটি সুরক্ষিত অংশ ভেদ করা হয়, যেখানে দিনের বেলায় কয়েকশো কর্মী কাজ করেন। এতে ভবনের অন্তত 3টি তলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হামলার শিকার হওয়া অংশগুলোর মধ্যে ছিল মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর একটি স্টেশনও। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রথমে হামলাকে সীমিত আগুন ও সামান্য ক্ষয়ক্ষতি বলে উল্লেখ করলেও মার্কিন কর্মকর্তারা বলছেন বাস্তবে ক্ষয়ক্ষতি ছিল অনেক বেশি। এতে কয়েক ঘন্টা ধরে আগুন জ্বলতে থাকে এবং দূতাবাসের কিছু অংশ পুরোপুরি ধ্বংস হয়ে যায়, যার পুনরুদ্ধারযোগ্য নয়। ওই রাতেই আরও একটি ড্রোন প্রতিরোধ করা হয়। ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ একটি প্রি স্কুলের কাছে গিয়ে পড়ে। ধারণা করা হচ্ছে একটি ড্রোন সৌদি আরবে নিযুক্ত সর্বোচ্চ পদস্থ মার্কিন কূটনীতিকদের বাসভবন লক্ষ্য করে করেছিল, যা দূতাবাস থেকে কয়েকশো ফুট দূরে অবস্থিত। মার্কিন কর্মকর্তাদের দাবি, ওই ড্রোন হামলার পরপর যে দাবি করা হয়েছিল তার থেকে তুলনামূলক বহুগুণ বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। নতুন করে এই তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। কর্মকর্তাদের মতে এটি যদি দিনের বেলায় ঘটত তাহলে অনেক বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারত। হামলার মাধ্যমে ইরান একটি স্পষ্ট বার্তা দিতে চেয়েছে, যেখানে মার্কিনীদের নিরাপদ মনে করা হয় সেখানেও তারা আঘাত হানতে সক্ষম। মধ্যপ্রাচ্যে দায়িত্ব পালন করা সাবেক সিআইএর সন্ত্রাস বিরোধী প্রধান বার্নার্ড হার্টসন বলেন, ইরান নিজস্ব প্রযুক্তিতে তৈরি অস্ত্র শত শত মাইল দূরে পাঠিয়ে তাদের প্রধান প্রতিপক্ষের দূতাবাসে আঘাত করতে সক্ষম হয়েছে। এর মানে তারা শহরের যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারত। তিনি দাবি করেন, মার্কিন দূতাবাস ও সামরিক ঘাঁটিগুলোতে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে পূর্ণ অন্ধকার বজায় রাখা হচ্ছে, যা আরও বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি করছে। এই হামলার কয়েক সপ্তাহ পর মার্চের শেষ দিকে ইরান আবারও হামলা চালায় সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে। সেখানে মার্কিন যুদ্ধ বিমান, বিশেষ করে একটি রাডার নজরদারি বিমান ও জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় 1 ডজন মার্কিন সেনা আহত হন, যাদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। বর্তমান সংঘাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ থেকে 20,000-এর বেশি বিমান হামলা চালানো হয়েছে, যাতে ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব অবকাঠামোর বড় অংশ ধ্বংস হয়েছে। তবে এর পরও ইরান নিয়মিতভাবে মার্কিন সামরিক ও কূটনৈতিক স্থাপনাগুলোতে হামলা চালানোর সক্ষমতা ধরে রেখেছে।
যুদ্ধ শুরুর পর থেকে ইরান ও তাদের আঞ্চলিক মিত্ররা যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও দূতাবাসগুলোতে সবচেয়ে ব্যাপক ও ঘন ঘন হামলা চালিয়েছে। বাগদাদ, দুবাই, কুয়েত সিটি, রিয়াদ ও ইরাকের এরবিলে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোতে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা চালানো হয়। আবারও মার্কিন ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান। F-15 এবং A-10 যুদ্ধবিমানের রেস কাটতে না কাটতেই আসলো এমন খবর। একের পর এক যুদ্ধবিমান হারিয়ে দিশেহারা যুক্তরাষ্ট্র। এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে সংবাদ সংস্থা তাসনিম নিউজ। শনিবার দেশটির সংবাদ সংস্থা তাসনিম নিউজের প্রতিবেদনে জানানো হয়, ভোরে বেশ কয়েকটি যুদ্ধবিমান ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করলে ইরানি বাহিনী ব্যাপক গোলাবর্ষণ শুরু করে। এ সময় কয়েকটি বিমান ফ্লেয়ার ছুড়ে বাঁচার চেষ্টা করলেও একটি বিমান সরাসরি আঘাতপ্রাপ্ত হয়ে বিধ্বস্ত হয়। প্রাপ্ত ছবি বিশ্লেষণে প্রতিরক্ষা বিশ্লেষকরা ধারণা করছেন ভূপাতিত বিমানটি সম্ভবত একটি F-16 অথবা অত্যাধুনিক F-35। তবে ধ্বংসাবশেষের কেবল একটি ইঞ্জিনের নির্গমন পথ দৃশ্যমান হয় এটি F-16 হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে তাসনিম নিউজের প্রতিবেদনে। এর আগে শুক্রবার একটি F-15 যুদ্ধবিমান ভূপাতিত করে ইরান। দুই মার্কিন কর্মকর্তা CBS নিউজকে জানান, মার্কিন বাহিনী উদ্ধার অভিযান চালিয়ে ওই ক্রুকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। এই ক্রু F-15 যুদ্ধবিমানের বলে CBS নিউজকে জানান কর্মকর্তারা। এরপরই পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর কাছে একটি মার্কিন A-10 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। ইরানের হামলায় ভূপাতিত হয়েছে একের পর এক মার্কিন যুদ্ধবিমান। খ্যাপাটে অত্যাধুনিক এসব যুদ্ধবিমান হারিয়ে বিপাকে যুক্তরাষ্ট্র। এখনো সন্ধান মেলেনি প্রথম ভূপাতিত হওয়া যুদ্ধবিমান F-15 একজন ক্রু। তার খোঁজে চলছে মার্কিন সেনাবাহিনীর নানা তৎপরতা। এর মধ্যে তারা প্রবেশ করেছে ইরানেও। অন্যদিকে নিখোঁজ ক্রুকে খুঁজে পেতে মরিয়া খামেনির দেশও। তাই তো মার্কিন পাইলটের সন্ধান দিলেই পুরস্কার ঘোষণা করা হয়েছে দেশটির পক্ষ থেকে। শনিবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ ভিত্তিক সংবাদ মাধ্যম BBC। সেখানে বিশেষজ্ঞরা বলেন, মার্কিন উদ্ধারকারী দলের পাশাপাশি ইরানও তাকে খুঁজে বের করার দৌড়ে নেমেছে। তাই তাকে খুঁজে বের করা উত্তেজনার বিষয়ে পরিণত হয়েছে। মার্কিন কূটনীতিক ও সামরিক কৌশলবিদ জেমস জেফরি বলেন, এটি সবচেয়ে বিপজ্জনক সামরিক অভিযান। সাধারণত এই ধরনের অভিযানে হেলিকপ্টার ব্যবহার করা হয়। সহায়তার জন্য থাকে জ্বালানি সরবরাহকারী বিমান এবং পাহাড়ে থাকে অন্যান্য যুদ্ধ বিমান। গতকাল শুক্রবার ইরান থেকে পাওয়া একটি ভিডিওতে খুজেস্তান প্রদেশের আকাশে এ ধরনের একটি অভিযান চলতে দেখা গেছে। জেফরি বিবিসিকে আরো বলেন, এরা মার্কিন বিমান বাহিনীর বিশেষ অপারেশন দলের সদস্য। তারা ডেল্টা ফোর্স বা নেভি সিলের মতো উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত। যতক্ষণ সামান্যতম সম্ভাবনা থাকে ততক্ষণ তারা কোনো পাইলটকে না পাওয়া পর্যন্ত হাল ছাড়েন না। এদিকে প্রতিরক্ষা বিশ্লেষক জেনিফার কাওয়ানা বলেন, আহত ক্রুদের প্রথম লক্ষ্য থাকে বেঁচে থাকা এবং ধরা পড়া এড়িয়ে চলা। যদি তারা শারীরিকভাবে সক্ষম থাকেন তবে তাদের কাজ হলো দ্রুত দুর্ঘটনাস্থল থেকে দূরে সরে যাওয়া, এরপর নিজেদের এমন ভাবে লুকিয়ে রাখা যেন নিরাপদে থাকেন। ক্রুদের জীবন বাঁচানোর নানা কৌশল শেখানো হয়, ফলে তারা খাবার বা পানি ছাড়াই দীর্ঘ সময় থাকতে পারেন অথবা স্থানীয় পরিবেশ থেকেই বেঁচে থাকার রসদ জোগাড় করে নিতে পারেন। মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বাড়িয়েছে কুয়েতে জ্বালানি ও পানি স্থাপনায় হামলার ঘটনা। একের পর এক হামলার পর এসব ঘটনার দায় নিয়ে পরস্পরকে দোষারোপ করছে ইরান ও ইসরায়েল, যা পরিস্থিতিকে আরো সংবেদনশীল করে তুলেছে। কুয়েতে একটি বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলার ঘটনায় ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড কর্পস IRGC সরাসরি ইসরায়েলকে দায়ী করেছে। সংস্থাটির জনসংযোগ বিভাগের এক বিবৃতিতে বলা হয়, বেসামরিক অবকাঠামোতে এই হামলা অপ্রথাগত ও অবৈধ এবং এটি ইসরায়েলের নিজ মানসিকতার পরিচয় বহন করে। পাশাপাশি রেভলিউশনারি গার্ডস এই অমানবিক কাজের জন্য তীব্র নিন্দা জানায়। বিবৃতিতে আরও বলা হয়, এই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা স্থাপনাগুলো এখন তাদের লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে। অন্যদিকে কুয়েতি কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় দুপুরের আগে একটি বিদ্যুৎ ও লোনা পানির শোধনাগারে হামলা হয়েছে, যা তারা ইরানের দিক থেকে এসেছে বলে ধারণা করেছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো জানা যায়নি। এর আগে একই দিনে কুয়েতের বৃহৎ তেল শোধনাগার মিনা আল আহমাদিতে ড্রোন হামলায় আগুন লাগে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কুনা জানিয়েছে, এই হামলার ফলে শোধনাগারে বেশ কয়েকটি অপারেশনাল ইউনিটে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়, যদিও এসব হামলার দায় ইসরায়েলকে দিচ্ছে ইরান। মার্চ মাস জুড়ে অসংখ্যবার ইরানের নৌবাহিনী ধ্বংস করে দেওয়ার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বাস্তবতা হলো, ইরানের অনুমতি ছাড়া এখনো কোনো জাহাজ হরমুজ প্রণালী পার হতে পারছে না। এই যখন অবস্থা, তখন হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ আরও শক্ত করতে নতুন সঙ্গী পেয়েছে ইরান। হরমুজ প্রণালীর অপর প্রান্তে থাকা ওমান এই পথে জাহাজ চলাচলে নজরদারি চালাতেই ইরানের সঙ্গে জোট বেঁধেছে।
এমনটাই জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা। গত এক মাসে ইরানের কয়েক হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েও হরমুজ প্রণালী চালু করতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। উল্টো হরমুজ প্রণালী না খুলেই যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। এই অবস্থায় একরকম বাধ্য হয়েই গুরুত্বপূর্ণ এই নৌ রুট চালু করতে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে জাতিসংঘের দ্বারস্থ হয়েছিল আরব দেশগুলো। আন্তর্জাতিক সমর্থন নিয়ে সামরিক শক্তি প্রয়োগ করে খুলে দিতে চেয়েছিল সেটি, কিন্তু তাদের সেই চেষ্টাও মুখ থুবড়ে পড়েছে। রাশিয়া, চীন ও ফ্রান্সের ভেটো ক্ষমতা আটকে দিয়েছে আরব নেতাদের পরিকল্পনা, এমনটাই জানাচ্ছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। একজন কূটনীতিক ও জাতিসংঘের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, বৈশ্বিক নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে সামরিক শক্তি প্রয়োগের অনুমোদন চেয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব আনার চেষ্টা করেছিল আরব দেশগুলো। তবে ভেটো ক্ষমতাধর এই 3 দেশের বিরোধিতার কারণে সেই উদ্যোগ ব্যর্থ হয়। ইরানের পক্ষে রাশিয়া ও চীনের এই পদক্ষেপ স্বাভাবিক হলেও মার্কিন মিত্র ফ্রান্সের ভেটো দেওয়া অবাক করেছে অনেকেই। যদিও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো 2 এপ্রিল দক্ষিণ কোরিয়া সফরকালেই সেই আভাস দিয়েছিলেন। ম্যাক্রো তখন বলেছিলেন, কিছু লোক সামরিক অভিযানের মাধ্যমে বলপূর্বক হরমুজ প্রণালী মুক্ত করার ধারণাকে সমর্থন করে, যা যুক্তরাষ্ট্র মাঝে মাঝে প্রকাশ করে, কিন্তু আমরা কখনোই এটিকে সমর্থন করি না, কারণ এটা অবাস্তব, এতে অনন্তকাল লেগে যাবে। এদিকে হরমুজে নৌযান চলাচলে নজরদারিতে ওমানের সঙ্গে চুক্তি নিয়ে ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেন, এই গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট দিয়ে যেসব ট্যাঙ্কার যায় সেগুলোকে ইরান ও ওমানের তত্ত্বাবধানে এবং সমন্বয়ের মাধ্যমে চলতে হবে। তবে এই নিয়ম কোনো বাধা দেওয়া নয়, বরং জাহাজ চলাচল সহজ করা, নিরাপদ রাখা এবং ভালো সেবা দেওয়ার চেষ্টা এটি। হরমুজ নিয়ে ইরানের পক্ষ থেকে এমন ঘোষণার পরপরই স্বস্তি ফিরতে শুরু করেছে মার্কিন শেয়ার বাজারে। একদিন আগে ট্রাম্পের ভাষণের পর শেয়ার বাজারে যেই ধস নেমেছিল সেটা কাটতে শুরু করেছে। ওমানের নজরদারির বিষয় সামনে আসায় কিছুটা কমেছে তেলের দামও। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসেই বিশ্ব অর্থনীতির বুকে ছুরি চালান ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা ফার্স্ট নীতি বাস্তবায়ন করতে গিয়ে 2025 সালের এপ্রিলে লিবারেশন ডেতে বিশ্বব্যাপী চাপিয়ে দেন উচ্চ শুল্কের বোঝা। সে সময় তার ভাষ্য ছিল, এই শুল্কের মধ্য দিয়েই যুক্তরাষ্ট্র নতুন যুগে পা রাখবে, উৎপাদন বাড়বে, নতুন নতুন বাজার খুলবে, কর্মসংস্থান ও সরকারের আয় বাড়বে। 1 বছর পর মার্কিনীদের দেখানো ট্রাম্পের সেই রঙিন স্বপ্ন কতটা বাস্তবায়ন হলো? কতটা বদলেছে বিশ্ব অর্থনীতি? নাকি ট্রাম্পের শুল্ক নীতি ব্যাকফায়ার করে উল্টো চড়া মাসুল গুনতে হচ্ছে মার্কিনীদের? গত বছরের এপ্রিলে অনেক দেশের পণ্যের ওপর কমপক্ষে 10% শুল্ক আরোপ করেন ট্রাম্প। কয়েকটি দেশের ক্ষেত্রে এই হার আরও বেশি, যার মধ্যে অন্যতম ছিল চীন। যুক্তরাষ্ট্রের বাজারে চীনা পণ্যের দাপট কমাতে উচ্চ শুল্কের বোঝা চাপিয়ে দেন ট্রাম্প। বিপরীতে পাল্টা জবাব হিসেবে মার্কিন পণ্যের শুল্ক বাড়ায় বেইজিং। 2 দেশের এই পাল্টাপাল্টি শুল্কে কিছু সময়ের জন্য প্রায় থমকে গিয়েছিল বাণিজ্য। পরে সেই পরিস্থিতি অনেকটাই শান্ত হয়েছে, তবু বছর শেষে বড় ঘাটতি তৈরি করেছে 2 দেশের বাণিজ্যে। 2025 সালের হিসেব বলছে, শুল্ক বৃদ্ধির কারণে চীনা পণ্য আমদানি বছর ব্যবধানে প্রায় 30% কমিয়েছেন মার্কিন ব্যবসায়ীরা। বিপরীতে যুক্তরাষ্ট্র থেকে চীনের পণ্য আমদানি কমেছে 25%। যুক্তরাষ্ট্রের মোট আমদানিতে চীনের অংশীদারিত্ব 10% এর নিচে নেমেছে, অথচ 2016 সালেও এই হার ছিল 20% বেশি। এমন প্রেক্ষাপটে দীর্ঘমেয়াদে এই ধাক্কা সামাল দিতে নতুন এক কৌশল অবলম্বন করে বেইজিং। যুক্তরাষ্ট্রের বাজার দখলে রাখতে ভিয়েতনাম ও মেক্সিকোতে বিনিয়োগ বাড়িয়েছে অনেক চীনা কোম্পানি। ট্রাম্প যে শুধু সব পণ্যের নির্দিষ্ট হারে শুল্ক বাড়িয়েছেন তেমনটি নয়, ইস্পাত, কাঠ, গাড়ির মতো পণ্যের উপর আলাদা করে শুল্ক বসিয়েছেন। এছাড়া $800 কম দামি পণ্যে আগে শুল্ক ছাড় থাকলেও সেটি প্রত্যাহার করেন ট্রাম্প। এর প্রভাব পড়েছে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায়। ট্রাম্প ট্যারিফের শিকার দেশগুলো বিকল্প বাজার খুঁজছে। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পণ্য রপ্তানি করা দেশগুলোর ক্রেতা তালিকায় প্রাধান্য পাচ্ছে জার্মানি, ফ্রান্স ও পোল্যান্ড। যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমানোর চেষ্টায় আছে প্রতিবেশী কানাডাও। এর পরিবর্তে চীনের বাজারে ঝুঁকছে মার্ক কার্নির সরকার। এর প্রমাণ মেলে চীনের বৈদ্যুতিক গাড়ি আমদানিতে শুল্ক 100 থেকে মাত্র 6.1% নামানোর সিদ্ধান্তে। শুল্ক চাপানোর ক্ষেত্রে বন্ধু ও শত্রুর মধ্যে কোনো বাছ বিচার করেননি ট্রাম্প। ফলে অনেক মিত্রই ট্রাম্পের ওপর নাখোশ। প্রায় সব ক্ষেত্রেই এর প্রভাব পড়ছে। যুক্তরাষ্ট্রের ভ্রমণ 20% কমিয়েছেন কানাডিয়ানরা, আর এতে প্রায় $4 বিলিয়ন ক্ষতির সম্মুখীন হয়েছে ওয়াশিংটন।
ইরান যুদ্ধ সহ আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে এখন ট্রাম্প প্রশাসনকে সমর্থন করছে না পরীক্ষিত মিত্ররা। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের সফট পাওয়ারের প্রভাব কমে আসতে শুরু করেছে। অর্থাৎ অতীতে শুল্ক ছাড়াও বিভিন্ন কিছুর ভয় দেখাতে পারত ওয়াশিংটন। তাদের এই নীতি আগামীতে কতটা কাজ করবে তা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে। এছাড়া অন্যান্য দেশ নিজেদের রক্ষায় আগামীতে বেশি হারে শুল্ক আরোপ করতে পারে, যাতে বাণিজ্য সংঘাতের শঙ্কা বাড়ছে। যুক্তরাষ্ট্রের বাজার স্থিতিশীল হবে এমন আশ্বাসের বাণী শুনিয়েই বিশ্বব্যাপী শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প, কিন্তু এক বছরে তার বাস্তবায়ন দেখা গেছে কমে। উৎপাদন খাত দীর্ঘ সময় সংকুচিত থাকায় কমেছে বিদেশি বিনিয়োগ। তাছাড়া ট্রাম্পের অতিরিক্ত শুল্ক নীতি স্বস্তি ফেরাতে পারেনি মার্কিনীদের জীবনেও। গোল্ডম্যান স্যাক্সের দেওয়া অক্টোবরের তথ্য বলছে ৫৫% শুল্কের বোঝা বহন করতে হচ্ছে ভোক্তাকেই, যে কারণে মূল্যস্ফীতি বেড়েছে প্রায় 0.৫%। একই সঙ্গে বেকারত্বের হার বেড়ে 4.4% পৌঁছেছে। ভোক্তাদের ক্রয় ক্ষমতার বিষয়টি নিশ্চিতভাবেই নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকানদের কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন করবে। সেই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করেন ট্রাম্প, সেটাই এখন দেখার অপেক্ষা। মার্কিন কংগ্রেসের কাছে প্রতিরক্ষা বাজেট বাড়িয়ে $1.5 ট্রিলিয়ন করার প্রস্তাব দিয়েছে হোয়াইট হাউস। কংগ্রেসে অনুমোদন পেলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি হবে সামরিক ব্যয়ের সবচেয়ে বড় সম্প্রসারণ। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের জন্য পেন্টাগনের অতিরিক্ত $200 বিলিয়ন চাহিদা থেকে একেবারেই আলাদা এটি। প্রস্তাবিত বাজেটে ট্রাম্প প্রশাসনের গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অর্থ বরাদ্দের পাশাপাশি নতুন ধরনের যুদ্ধ জাহাজ নির্মাণ ও দেশীয় নৌযান উৎপাদন বাড়ানোর পরিকল্পনাও হয়েছে। প্রশাসন জানিয়েছে, প্রতিরক্ষা বাজেট বাড়ানোর এই প্রস্তাবের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ বিভিন্ন সংস্থায় ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে। এর মধ্যে জলবায়ু, আবাসন ও শিক্ষা খাতের কিছু কর্মসূচি বাতিলের পরিকল্পনাও রয়েছে। তবে এই প্রস্তাব কার্যকর করতে মার্কিন কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। অনলাইনে প্রকাশিত বাজেটের সারসংক্ষেপে বলা হয়েছে, যেসব কর্মসূচি অপ্রয়োজনীয়, অতিরিক্ত ব্যয়বহুল ও অকার্যকর, সেগুলো কমানো বা বন্ধ করে ব্যয় কাটছাট করা হবে। পাশাপাশি কিছু দায়িত্ব কেন্দ্রীয় পর্যায়ে থেকে সরিয়ে স্থানীয় সরকারগুলোর হাতে দেওয়ার পরিকল্পনাও রয়েছে। দীর্ঘদিন ধরেই প্রতিরক্ষা বাজেট বাড়ানোর পাশাপাশি দেশীয় অস্ত্র উৎপাদনে জোর দিয়ে আসছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সপ্তাহের শুরুতে হোয়াইট হাউসে এক ব্যক্তিগত অনুষ্ঠানে তিনি বলেন, ভবিষ্যতে সামরিক ব্যয়কে রাখতে হবে জাতীয় অগ্রাধিকারের শীর্ষে। 2025 সালের 1 অক্টোবরে শুরু হওয়া 2025-26 অর্থবছরের জন্য $7.1 ট্রিলিয়ন বরাদ্দ দিয়েছিল মার্কিন কংগ্রেস। পরবর্তী অর্থবছরের জন্য এটি আরও 42% বৃদ্ধির পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের। তবে প্রতিরক্ষা ছাড়া অন্যান্য খাতের ব্যয় 10% কমানোর প্রস্তাব করা হয়েছে। এবার $350 বিলিয়ন বিশেষভাবে শিল্প ভিত্তিক প্রতিরক্ষা খাতের জন্য বরাদ্দের পরিকল্পনা রয়েছে প্রস্তাবিত বাজেটে। এছাড়া সেনাদের বেতন বাড়ানো এবং জাহাজ নির্মাণ খাতে $65.8 বিলিয়ন বরাদ্দের কথাও বলা হয়েছে এতে। প্রস্তাবিত বাজেটে গোল্ডেন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রায় $185 বিলিয়ন একটি অস্পষ্ট তহবিল অন্তর্ভুক্ত রয়েছে। এই ব্যবস্থায় স্থল, সমুদ্র এবং মহাকাশ ভিত্তিক সেন্সর ও ইন্টারসেপ্টরের একাধিক স্তর থাকবে, যা যুক্তরাষ্ট্রকে পরবর্তী প্রজন্মের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে সুরক্ষা দিতে তৈরি করা হচ্ছে। অন্যদিকে কংগ্রেসনাল বাজেট অফিসের হিসাবে কেবল মহাকাশ ভিত্তিক সিস্টেমগুলোর জন্যই আগামী 20 বছরে ব্যয় প্রায় $542 বিলিয়ন পৌঁছাতে পারে। বিশেষজ্ঞদের মতে এই ব্যয় শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিশাল প্রতিরক্ষা বাজেটের একটি বড় অংশ দখল করতে পারে। মার্কিন প্রশাসনের ভেতরে আবারও বড় ধরনের পরিবর্তন এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হঠাৎ অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে সরিয়ে দেন তিনি। যদিও আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে বেসরকারি খাতে নতুন ভূমিকায় যাচ্ছেন বন্ডি। একই সঙ্গে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে টড ব্লাঞ্চকে বেছে নেন ট্রাম্প। পাম বন্ডি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন নন। তিনি দীর্ঘদিন ফ্লোরিডায় প্রসিকিউটর হিসেবে কাজ করেছেন এবং পরে 2011 থেকে 2019 সাল পর্যন্ত রাজ্যের অ্যাটর্নি জেনারেল ছিলেন। এই সময় তিনি অপরাধ দমন, মানব পাচার ও ওপিওয়েড সংকট মোকাবেলায় কঠোর অবস্থানের জন্য পরিচিতি পান। রিপাবলিকান রাজনীতিতে তিনি ছিলেন সক্রিয় এবং অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট বাতিলের পক্ষেও অবস্থান নিয়েছিলেন তিনি। জাতীয় পর্যায়ে তার পরিচিতি বাড়ে মূলত ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে। তিনি ট্রাম্পের অভিশংসন মামলায় তার পক্ষে আইনি লড়াই লড়েছেন এবং 2020 সালে নির্বাচনের ফল চ্যালেঞ্জ করার প্রচেষ্টাতেও যুক্ত ছিলেন তিনি। এই ঘনিষ্ঠতার কারণেই তাকে বিচার বিভাগের শীর্ষ পদে আনা হয়েছিল। শুরুতে ট্রাম্পের একজন বিশ্বস্ত সহযোগী হিসেবে দায়িত্ব পেলেও সময়ের সঙ্গে সঙ্গে বন্ডির উপর আস্থা কমতে থাকে ট্রাম্পের।
মূল সমস্যা ছিল ট্রাম্প যে ধরনের আগ্রাসী আইনি পদক্ষেপ দেখতে চেয়েছিলেন তা বাস্তবায়ন করতে পারেননি বন্ডি। বিচার বিভাগ একটি স্বাধীন প্রতিষ্ঠান হওয়ায় অনেক ক্ষেত্রে আইনের সীমার মধ্যে থাকতে হয়েছিল বন্ডিকে। কিন্তু ট্রাম্পের প্রত্যাশা ছিল তার রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে আরো দৃশ্যমান ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই জায়গাতেই বন্ডি তার প্রত্যাশা পূরণে ব্যর্থ হন, ফলে শেষ পর্যন্ত তাকে সরিয়ে দেওয়া হয়। জেফ্রি অ্যাপস্টাইনকে ঘিরে তৈরি হওয়া বিতর্কই সবচেয়ে বেশি দুর্বল করে দেয় বন্ডির অবস্থান। অ্যাপস্টাইন মামলা যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে সংবেদনশীল কেলেঙ্কারিগুলোর একটি, কারণ এতে প্রভাবশালী রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যক্তিদের নাম জড়িত থাকার সম্ভাবনা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে। অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব নেয়ার পর বন্ডি প্রতিশ্রুতি দিয়েছিলেন অ্যাপস্টাইন সংক্রান্ত নথি প্রকাশ করা হবে, এতে জনমনে বড় প্রত্যাশা তৈরি হয়। কিন্তু পরে দেখা যায় যেসব গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশের কথা বলা হয়েছিল তা অনেক কিছুই সামনে আসেনি। ক্লায়েন্ট তালিকা নিয়েও যে আলোচনা চলছিল সেটার কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। পরে যে নথি প্রকাশ করা হয় সেগুলো সব অংশই ছিল সম্পাদিত। এই পরিস্থিতিতে জনমনে ক্ষোভ বাড়তে থাকে এবং প্রশাসনও চাপে পড়ে। বিষয়টি শুধু আইনি ইস্যু না থেকে রাজনৈতিক সংকটে রূপ নেয়, যা শেষ পর্যন্ত বন্ডির অবস্থানকে আরো দুর্বল করে দেয়। যুক্তরাষ্ট্রে অ্যাটর্নি জেনারেলকে সবসময় দ্বৈত ভূমিকা পালন করতে হয়। একদিকে তিনি সরকারের অংশ, অন্যদিকে আইনি নিরপেক্ষ রক্ষক হিসেবেও কাজ করতে হয় তাকে। পাম বন্ডির ক্ষেত্রে দেখা গেছে তার জন্য এই দুই ভূমিকার মধ্যে ভারসাম্য রাখা কঠিন হয়ে পড়েছিল। একদিকে রাজনৈতিক চাপ, অন্যদিকে আইনি সীমাবদ্ধতা, দুই দিক থেকেই তিনি চাপের মুখে ছিলেন। এই প্রেক্ষাপটে সামনে আসেন টড ব্লাঞ্চ। তিনি আগে ফেডারেল প্রসিকিউটর হিসেবে কাজ করেছেন, তবে সাম্প্রতিক সময় তিনি বেশি পরিচিত ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী হিসেবে। বাইডেন প্রশাসনের সময় দায়ের হওয়া বিভিন্ন ফৌজদারি মামলায় তিনি ট্রাম্পের পক্ষে লড়েছেন। এমনকি নিউ ইয়র্কের আলোচিত হাসমানি মামলাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। বিচার বিভাগের দ্বিতীয় সর্বোচ্চ পদে থাকার অভিজ্ঞতা ছিল তার। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ট্রাম্পের সঙ্গে তার ব্যক্তিগত ও পেশাগত সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ, ফলে তাকে এই পদে বসানোকে অনেকেই রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখছেন। এই পরিবর্তনের ফলে বিচার বিভাগের ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ট্রাম্প স্থায়ীভাবে এই পদে কাকে বসাবেন তা এখনো চূড়ান্ত হয়নি, তবে লি জেলডিনের নাম আলোচনায় রয়েছে। অন্যদিকে অ্যাপস্টাইন ফাইল ইস্যুতে বন্ডিকে কংগ্রেসে হাজির হওয়ার জন্য তলব করা হতে পারে, ফলে পদ ছাড়লেও তার বিতর্ক শেষ হচ্ছে না। একই সঙ্গে নতুন নেতৃত্বে বিচার বিভাগ কতটা স্বাধীনভাবে কাজ করতে পারবে নাকি আরো বেশি রাজনৈতিক প্রভাবের মধ্যে পড়বে, এই প্রশ্ন সামনে চলে এসেছে। বন্ডির অপসারণে যুক্তরাষ্ট্রের রাজনীতি আবারও দুই ভাগে বিভক্ত হয়েছে। এর মাধ্যমে বিচার বিভাগকে রাজনৈতিকভাবে ব্যবহার করার ইঙ্গিত হিসেবে দেখছেন ডেমোক্রেটরা। তাদের মতে এটি আইনের শাসনের জন্য উদ্বেগজনক। অন্যদিকে রিপাবলিকানদের একটি অংশ এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন। তাদের প্রত্যাশা নতুন নেতৃত্বে অ্যাপস্টাইন সংক্রান্ত সব নথি প্রকাশ পাবে। সম্প্রতি একটি বলরুম নির্মাণের পরিকল্পনার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আর এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে এখন শুধু স্থাপত্য নয়, বরং এর নিচে গড়ে ওঠা একটি অত্যন্ত গোপন ও উন্নত সামরিক বাংকার। সাধারণত এই ধরনের স্থাপনার তথ্য কঠোরভাবে গোপন রাখা হলেও আইনি চাপের মুখে ট্রাম্প নিজেই এর নানা দিক প্রকাশ্যে আনছেন। গত 29 মার্চ এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন তার পরিকল্পিত প্রায় 90,000 বর্গফুটের এই বলরুম মূলত নিচে তৈরি হওয়া একটি বিশাল ভূগর্ভস্থ কমপ্লেক্সের জন্য একটি শেড হিসেবে কাজ করবে। তার ভাষায়, সামরিক বাহিনী বলরুমের নিচে একটি বিশাল কমপ্লেক্স তৈরি করছে। বর্তমানে সেটি নির্মাণ কাজ চলছে। আমরা খুব ভালোভাবে এগুচ্ছি। যদিও $40 কোটি ব্যয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পিত বলরুমের উপরের অংশ নিয়ে জনমনে ব্যাপক কৌতূহল রয়েছে, তবে এর ভূগর্ভস্থ অংশটি প্রকল্পের সবচেয়ে জটিল ও ব্যয়বহুল অংশ হতে পারে বলে মনে করা হচ্ছে। বেশ কয়েক সপ্তাহ ধরে সেখানে খনন কাজ চলছে, যা ইঙ্গিত দেয় প্রকল্পটির পরিধি ও জটিলতা কতটা বড়। এই প্রকল্পের মূল লক্ষ্য পুরনো প্রেসিডেন্সিয়াল ইমার্জেন্সি অপারেশন সেন্টার বা পিইওসি ভেঙে আরো আধুনিক, গভীর এবং কার্যকর একটি নিরাপত্তা কেন্দ্র তৈরি করা। ট্রাম্পের বর্ণনা অনুযায়ী এই বাংকারটি কেবল একটি আশ্রয়স্থল নয়,
বরং এটি হবে একটি পূর্ণাঙ্গ নিরাপত্তা ও পরিচালনা কেন্দ্র, যেখানে থাকবে বোমার আঘাত প্রতিরোধক শক্তিশালী আশ্রয় ব্যবস্থা, জরুরি পরিস্থিতির জন্য একটি পূর্ণাঙ্গ হাসপাতাল এবং উন্নত চিকিৎসা সুবিধা। পাশাপাশি থাকবে অত্যাধুনিক গোপন যোগাযোগ ব্যবস্থা, যাতে সংকটকালেও সরকার পরিচালনা চালিয়ে যাওয়া যায়। তিনি আরো জানান, সম্ভাব্য হামলা মোকাবিলার জন্য এতে বিশেষ প্রতিরোধ ব্যবস্থা রাখা হচ্ছে। পুরো স্থাপনাটি এমনভাবে নির্মাণ করা হচ্ছে যাতে ড্রোন, গুলি বা অন্যান্য আক্রমণ থেকেও এটি সুরক্ষিত থাকে। ওপরের বলরুমটিও এই সুরক্ষার অংশ হিসেবে কাজ করবে, যেখানে বুলেট প্রুফ কাচ সহ বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এই ধরনের বাংকারের ইতিহাস অনেক পুরনো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জরুরি পরিস্থিতি মাথায় রেখে প্রেসিডেন্ট ও শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সুরক্ষার জন্য এই বাংকার নির্মাণ করা হয়েছিল। 2001 সালের 11 সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার পর তৎকালীন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনকে দ্রুত এখানে সরিয়ে নেওয়া হয়। পরবর্তী সময়ে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও তার জাতীয় নিরাপত্তা দলও সেখানে যায়। এছাড়া 2020 সালে জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের জেরে চলা ব্যাপক বিক্ষোভের সময় ট্রাম্প নিজেও এই বাংকার ব্যবহার করেছিলেন। এই বাংকারটি আগে হোয়াইট হাউসের ইস্ট উইং এর নিচে ছিল, যা পরে বলরুম নির্মাণের জন্য ভেঙে ফেলা হয়। সাধারণভাবে এই ধরনের নিরাপত্তা স্থাপনার তথ্য প্রকাশ করা হয় না, কিন্তু বলরুম প্রকল্পটি বর্তমানে আইনি জটিলতায় পড়ায় ট্রাম্প এই বাংকারের বিষয় সামনে আনছেন। ট্রাম্পের যুক্তি, বলরুম এবং বাংকার একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তাই নিরাপত্তার স্বার্থেই এই নির্মাণ কাজ চালিয়ে যাওয়া জরুরি। যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক প্রেসিডেন্টদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে সিক্রেট সার্ভিস। সংস্থাটি আদালতে 2 বার নথিপত্র জমা দিয়েছে, যেখানে বলা হয়েছে ট্রাম্পের বলরুম প্রকল্পটি শেষ করা অত্যন্ত জরুরি। সিক্রেট সার্ভিসের উপপরিচালক ম্যাথিউ সি কুইন গত ডিসেম্বর এবং পরে জানুয়ারিতে লিখেন, এই প্রকল্পের যে কোনো ধরনের স্থগিতাদেশ জীবনের ঝুঁকি তৈরি করতে পারে। যদি নির্মাণ কাজ অল্প সময়ের জন্য বন্ধ রাখা হয়, তাহলে ঠিকাদারদের দায়িত্ব পূর্ণ হবে না। এতে সিক্রেট সার্ভিসের দায়িত্ব ও প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করার কাজ বাধাগ্রস্ত হবে। কুইন চলমান নিরাপত্তা ব্যবস্থা আধুনিকায়ন নিয়ে বিচারককে একান্তে ব্রিফ করার প্রস্তাবও দিয়েছিলেন। এছাড়া ট্রাম্প প্রশাসন এই প্রকল্প সংক্রান্ত কিছু নথি ফেডারেল আদালতে সিলগালা অবস্থায় জমা দিয়েছে। ট্রাম্প প্রশাসনের বেশিরভাগ যুক্তি প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটনের ফেডারেল আদালতের বিচারক রিচার্ড জে লিওন। তিনি আদেশে লিখেছেন, হোয়াইট হাউস প্রাঙ্গণ ও প্রেসিডেন্টের নিরাপত্তা নিয়ে সরকারের উদ্বেগ আমি গুরুত্ব সহকারে দেখছি। তবে চলমান নির্মাণ কাজের কারণে হোয়াইট হাউসের পাশে যে বিশাল গর্ত তৈরি হয়েছে, তা আসলে প্রেসিডেন্টের নিজেরই সৃষ্টি। এছাড়া এই প্রকল্পে কংগ্রেসের অনুমোদনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে নির্মাণ কাজ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জে লিওন। তার আদেশে বলা হয়েছে, কংগ্রেস আনুষ্ঠানিকভাবে অনুমোদন না দেওয়া পর্যন্ত কাজ চালানো যাবে না। তবে তিনি এটিও উল্লেখ করেছেন, নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্মাণ কাজ চালিয়ে যেতে পারে হোয়াইট হাউস। ট্রাম্প এই অংশটি সামনে এনে দাবি করেছেন তিনি কাজ চালিয়ে যাওয়ার অনুমতি পেয়েছেন এবং ইতোমধ্যে এই আদেশের বিরুদ্ধে আপিল করার নির্দেশ দিয়েছেন। এত আলোচনা সত্ত্বেও প্রকল্পটি নিয়ে এখনো অনেক তথ্য অজানা। কোন সামরিক শাখা সরাসরি এই নির্মাণ কাজ পরিচালনা করছে, মোট কত ব্যয় হতে পারে বা ভবিষ্যতে রক্ষণাবেক্ষণ কিভাবে হবে, এসব প্রশ্নের স্পষ্ট উত্তর এখনো পাওয়া যায়নি। গত জানুয়ারিতে হোয়াইট হাউসের ব্যবস্থাপনা ও প্রশাসন বিষয়ক পরিচালক জোসুয়া ফিশার ন্যাশনাল ক্যাপিটাল প্ল্যানিং কমিশনকে বলেন, আমি এই প্রকল্প নিয়ে প্রশাসনের সব পরিকল্পনা প্রকাশ করতে পারছি না। আর সত্যি বলতে এই প্রকল্পের কিছু বিষয় অত্যন্ত গোপনীয়, যা নিয়ে আমরা বর্তমানে কাজ করছি। এমনকি হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট এই বিষয়ে বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি শুধু বলেছেন, সামরিক বাহিনী তাদের স্থাপনাগুলো আধুনিকায়নে কাজ করছে। শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার এক অজেয় দ্বীপ হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত ছিল সংযুক্ত আরব আমিরাত। কিন্তু যুক্তরাষ্ট্র ইসরায়েল বনাম ইরানের চলমান যুদ্ধে সেই জাঁকজমকপূর্ণ আমিরাত এখন প্রতিনিয়ত মিসাইল আর ড্রোনের আঘাতে কার্যত এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্যের এই ভয়ঙ্কর বিপর্যয় কি এশিয়া মহাদেশের আরেক সমৃদ্ধ নগর রাষ্ট্র সিঙ্গাপুরের জন্য কোনো অশনি সংকেত বয়ে আনছে? মালাক্কা প্রণালীর তীরে অবস্থিত সিঙ্গাপুরও কি ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার পরাশক্তি দ্বন্দ্বে ঠিক একইভাবে ধ্বংসের মুখে পড়বে? আমিরাতের মতো ওয়াশিংটনের সাথে নীরব অথচ ঘনিষ্ঠ সামরিক সখ্যতাই কি শেষ পর্যন্ত সিঙ্গাপুরকে এমন বিধ্বংসী এক যুদ্ধের লক্ষ্যবস্তুতে পরিণত করবে?
যুক্তরাষ্ট্রের সাথে দীর্ঘদিনের ঘনিষ্ঠ নিরাপত্তাজনিত সম্পর্কের কারণেই বর্তমানে ইরানের রোষানলে পড়েছে সংযুক্ত আরব আমিরাত। দুবাই সহ আমিরাতের বিভিন্ন শহর থেকে হাজার হাজার বাসিন্দা প্রাণ ভয়ে পালাচ্ছেন এবং দেশটিতে সম্পূর্ণ স্থবির হয়ে গেছে পর্যটন খাত। হরমুজ প্রণালীতে ইরানের আংশিক অবরোধের কারণে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি রপ্তানি সহ আমিরাতের সামুদ্রিক বাণিজ্য প্রায় বন্ধ, যা তাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। ঠিক একই রকম অস্বস্তিকর মিল রয়েছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম জংশন সিঙ্গাপুরের সাথে। বাহরাইনের সমান আকৃতির এবং মাত্র 60 লাখ জনসংখ্যার এই নগর রাষ্ট্রটি মূলত বিশ্ব বাণিজ্যের ও পর্যটনের এক বিশাল কেন্দ্র। আমিরাতের মতোই সিঙ্গাপুরের নিজস্ব কোনো প্রাকৃতিক সম্পদ নেই। বেঁচে থাকার জন্য তারা নিরবিচ্ছিন্ন বাণিজ্যের উপর পুরোপুরি নির্ভরশীল। সিঙ্গাপুরে সরাসরি কোনো মার্কিন সেনা মোতায়েন না থাকলেও তারা যুক্তরাষ্ট্র থেকে প্রচুর সামরিক সরঞ্জাম কেনে, নিয়মিত যৌথ সামরিক মহড়া করে এবং চাঙ্গি নৌ ঘাঁটিতে মার্কিন নৌবাহিনীকে লজিস্টিক সহায়তা দেয়। এই মার্কিন সক্ষতাই সিঙ্গাপুরের জন্য আমিরাতের মতো চরম বিপদ ডেকে আনতে পারে। হরমুজ প্রণালীর আংশিক অবরোধ যেমন মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, তেমনি সিঙ্গাপুরের পাশ দিয়ে বয়ে চলা মালাক্কা প্রণালী ভবিষ্যতে আরো বেশি সংকটের জন্ম দিতে পারে। ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করা এই সামুদ্রিক রুটটি বিশ্বের সবচেয়ে ব্যস্ত পথ, যেখান দিয়ে বৈশ্বিক বাণিজ্যের 1/4 থেকে 1/3 পরিবাহিত হয়। প্রতিদিন বৈশ্বিক সামুদ্রিক তেল বাণিজ্যের প্রায় 30 থেকে 45% অর্থাৎ 2,30,00,000 থেকে 2,90,00,000 ব্যারেল এই পথ দিয়েই পরিবাহিত হয়। হরমুজের চেয়ে অনেক বেশি ব্যস্ত এবং সরু মালাক্কা প্রণালী। ইরান ও ওমানের মাঝে হরমুজ যেখানে প্রায় 21 মাইল চওড়া, সেখানে সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার মাঝে মালাক্কার সবচেয়ে সরু অংশটি মাত্র 1.7 থেকে 1.8 মাইল চওড়া। ফলে এই পথ বন্ধ করা বা এখানে বিঘ্ন ঘটানো কৌশলগতভাবে অনেক বেশি সহজ ও ধ্বংসাত্মক। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে পরাশক্তির লড়াই যত তীব্র হচ্ছে, এই প্রণালীর নিয়ন্ত্রণ ততটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। চীনের মোট বাণিজ্যের প্রায় 60% এবং অপরিশোধিত তেল আমদানির 80%ই এই মালাক্কা প্রণালী দিয়ে আসে। চীনা বিশেষজ্ঞরা একে চীনের অর্থনীতির অ্যাকিলিস হিল বা মালাক্কা ডিলেমা বলে অভিহিত করেন। যুদ্ধে যুক্তরাষ্ট্র যদি সফলভাবে মালাক্কা অবরোধ করে, তবে চীনকে সুন্দা বা লোম্বক প্রণালীর মতো অনেক দীর্ঘ ও ব্যয়বহুল পথ পাড়ি দিয়ে তেল আনতে হবে। বিকল্প হিসেবে থাইল্যান্ডের ক্রা স্থোমাসে খাল খনন, ওভারল্যান্ড পাইপলাইন এবং কৌশলগত তেলের মজুদ গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করছে বেইজিং। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক গতিশীলতার জন্য মালাক্কা অপরিহার্য। উদাহরণস্বরূপ, মধ্যপ্রাচ্যের এই চলমান যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানের ওয়াকিনাওয়া থেকে মেরিন সেনাদের মধ্যপ্রাচ্যে পাঠিয়েছেন, যারা এই মালাক্কা প্রণালী হয়ে সেখানে পৌঁছেছে। এই পথ বন্ধ থাকলে গন্তব্যে পৌঁছাতে আরো কয়েক সপ্তাহ বেশি সময় লাগত মার্কিন মেরিনদের। যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক থাকার কারণেই চীন যদি মনে করে যে সিঙ্গাপুর তাদের বাণিজ্য অবরোধ করতে বা মার্কিন সামরিক অভিযানকে সহায়তা করতে পারে, তবে যে কোনো সংঘাতে সিঙ্গাপুর চীনের হামলার লক্ষ্যবস্তু হতে পারে। ইরান যেমন হরমুজ প্রণালীর সবচেয়ে সরু অংশের দেশ ওমানকে আক্রমণ না করে আমিরাতকে করেছে, তার মূল কারণ ছিল আমিরাতের মার্কিন ঘনিষ্ঠতা। ওমান ভূকৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জায়গায় থাকলেও তারা নিরপেক্ষতা বজায় রেখেছে। আন্তর্জাতিক রাজনীতির এই সমীকরণে সিঙ্গাপুর আসলে ওমানের চেয়ে আমিরাতের সাথেই বেশি তুলনীয়। অবশ্য চীনের সিঙ্গাপুরকে আক্রমণ না করার পেছনে কিছু যৌক্তিক কারণ রয়েছে। সিঙ্গাপুরের সাথে চীনের গভীর সাংস্কৃতিক যোগাযোগ রয়েছে এবং দেশটি আনুষ্ঠানিকভাবে কোনো ব্লকে যুক্ত নয়। কিন্তু তাইওয়ানের উপর যে কোনো যুদ্ধকে চীন নিজেদের অস্তিত্বের সংকট হিসেবে দেখবে। তখন শত্রুর সাথে হাত মেলানো আঞ্চলিক প্রতিবেশীদের আক্রমণ করতে তারা পিছপা হবে না। তাই ইন্দো প্যাসিফিক অঞ্চলে পরাশক্তির যুদ্ধ বাঁধলে চরম বিপদে পড়বে সিঙ্গাপুর। ভূকৌশলগত এই বিপজ্জনক ভবিষ্যতের দিকে সিঙ্গাপুরকে এখন চোখ কান খোলা রাখা ছাড়া আর কোনো বিকল্প নেই। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।